তো ওইখানে কেউ মনে হইতে পারে যে এক্সিটটা সেফ হয় নাই। আমি মুসলিম হিসেবে বিশ্বাস করি যদি জাহান্নামে যাইতে হয় তাহলে তার এক্সিটটা সেফ হইল না। নতুন বাংলাদেশে ৩৬ জুলাই নামে পরিচিত ২০২৪-এর ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় ফ্যাসিস্ট শেখ হাসিনা। শুরুতে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে গোটা ছাত্র সমাজকে নিয়ে হাসিনার আপত্তিকর ও অসংলগ্ন কথাবার্তা, হুমকি ধামকি ও স্বৈরাচারী আচরণে আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে। সব রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মানুষ হত্যা শুরু করলে তার আঁচ এসে লাগে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতেও। সরকারের বিভিন্ন বাহিনীর পাশাপাশি আওয়ামী পেটোয়া হেলমেট বাহিনীর হাতে একে একে শহীদ হতে থাকে আন্দোলনরত বিক্ষুব্ধ শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ। একসময় বাবা মা সহ অভিভাবকরাও সব স্তরের মানুষকে সাথে নিয়ে নেমে আসে রাস্তায়। অকুতভয় মানুষ বুক চিতিয়ে দাঁড়ায় গুলির সামনে। সবার এক দফা দাবি ছিল ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ, সেই সাথে বৈষম্যহীন নতুন দেশ গড়তে রাষ্ট্র সংস্কার ও মেরামতের পাশাপাশি খুনি ও লুটেরাদের বিচার। মাত্র ২২ দিনের মাথায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর সহায়তায় গদি ছেড়ে চোরের মতো পালিয়ে ভারতে চলে যায় হাসিনা। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত সরকারবিহীন ছিল দেশ। সশস্ত্র বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গোটা দেশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে ছাত্র জনতা। ৮ আগস্ট ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। অন্য উপদেষ্টাদের নিয়ে নানা আলোচনা সমালোচনা থাকলেও প্রধান উপদেষ্টা হিসেবে ছাত্রদের প্রথম ও একমাত্র পছন্দ ছিল ডক্টর ইউনূস, যিনি আগে থেকেই খুনি হাসিনার রোষানলে ছিলেন। তবে আন্তর্জাতিক খ্যাতির কারণে শারীরিক ও মানসিক যন্ত্রণা দেয়া ছাড়া তাকে সেভাবে সাজা দিতে পারেনি হাসিনা। উপদেষ্টা পরিষদে প্রথমে ২ জন ও পরে আরও একজন ছাত্র প্রতিনিধি নেওয়া হয়। উদ্দেশ্য ছিল জুলাই বিপ্লবের সুফল ঘরে তোলা নিশ্চিত করা। তাদের কাজটা ছিল তাই অনেকটা সরকারের উপর নজরদারি বজায় রাখা, যাতে তাদের দাবিগুলো আইনিভাবে স্বীকৃতি পায়। ইউনূস সরকার দায়িত্ব নেয়ার পর একের পর এক পরিকল্পিত আন্দোলন ও সহিংসতা বন্ধে এগিয়ে আসে ছাত্র ও তরুণ সমাজ। একসময় ছাত্র উপদেষ্টাদের কাজ নিয়ে নানা সমালোচনা ও অভিযোগ ওঠে। পদত্যাগ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নাহিদ ইসলাম। যোগ দেন নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক হিসেবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি, যাতে শিক্ষার্থী ছাড়াও সব শ্রেণী পেশার মানুষের যোগদানের সুযোগ রাখা হয়। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠা লাভ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা ও আক্তার হোসেনের মতো জুলাই বিপ্লবের সম্মুখ সারিতে থাকা চেনা মুখগুলো যোগ দেয় এনসিপিতে। দল গঠনের পরও তারা রাষ্ট্র সংস্কার ও মেরামতের পাশাপাশি ফ্যাসিস্ট হাসিনা সহ তার দোসর খুনিদের বিচারের দাবিতে সোচ্চার থাকে। মাঝে নানা ইস্যুতে সেনাপ্রধানের সাথেও দ্বন্দ্বে জড়ায় এনসিপির কয়েক নেতা। সরকার, সেনাপ্রধান ও এনসিপির মধ্যে চলতে থাকে ত্রিমুখী স্নায়ুযুদ্ধ, যা উস্কে দেয় বিশেষ একটি রাজনৈতিক দল। দেশ বিদেশে চলতে থাকে নানা অপপ্রচার। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। উপদেষ্টাদের কাজ নিয়েও নানা সমালোচনায় সরব হয়ে ওঠে এনসিপি। বিশেষ করে জুলাই সনদ ঘোষণা আর সেই মোতাবেক কাজ করতে সরকারের উপর চাপ বাড়াতে থাকে তারা। রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন না এনেই নির্বাচন আয়োজনে সরকার বেশি তৎপর, এমন অভিযোগও তোলে এনসিপি। শক্ত হাতে ভারত বিরোধী অবস্থান সুস্পষ্ট করতে না পারার অভিযোগও করে এনসিপি। যে আমাদের কিছু কিছু মাননীয় উপদেষ্টারা তাদের জায়গা থেকে শুধুমাত্র গতানুগতিক রুটিন ভিত্তিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা চাই তারা এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রুটিন ভিত্তিক দায়িত্বের বাইরে তার মন্ত্রণালয়ের কি কি সংস্কার করেছেন, কি কি কাজ করেছেন, যেটা জনগণকে এখন এবং আগামীতে সুফল এনে দিবে,
এটা তারা প্রকাশ্যে পুরো দেশের সামনে, মিডিয়ার সামনে তুলে ধরুক। জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের জন্য তেমন কিছু করতে না পারার জন্য প্রধান উপদেষ্টাকে দায়ী করে এনসিপি। এক্ষেত্রে ডক্টর ইউনূসের অপারগতা প্রকাশের ব্যাখ্যাও মেনে নিতে পারেনি তারা। অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। জুলাই সনদ ঘোষণা তো আছেই, এখনো বিচার হয়নি জুলাইয়ের খুনিদের, শাস্তি দেয়া যায়নি হাসিনার লুটেরা দোসরদের। সেই সাথে অনেক ক্ষেত্রে উপদেষ্টাদের ব্যর্থতা ও নানা অভিযোগে জনপ্রিয়তা কমতে থাকে অন্তর্বর্তী সরকারের। মতামত প্রকাশ তো সে করতেই পারে, হ্যাঁ, এবং সেটার উপরে আমার কোনো মন্তব্য নেই যে সে মনে করছে হয়তো একটা এক্সিটের সংকট আছে বলে এটা বলছে। তবে এ বিষয়ে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, একটি বিশেষ পরিস্থিতিতে এই সরকার দায়িত্ব নিয়েছে, উপদেষ্টাদের নিরাপদ প্রস্থানের দরকার নেই বলে উল্লেখ করেন তিনি। সাধারণ মানুষ মনে করে মূলত একটি রাজনৈতিক দল ও সেনাপ্রধানের অসহযোগিতায় বাস্তবায়নযোগ্য অনেক কাজই শেষ করতে পারেনি বা পারছে না ইউনূস সরকার। এমন নানা কারণেই সরকারের সাথে দূরত্ব বাড়তে থাকে এনসিপির। যদিও মনে করা হয় এনসিপি প্রধান উপদেষ্টারই গড়া দল, কারণ ছাত্রদের প্রতি শান্তিতে নোবেলজয়ী এই ব্যক্তির সফট কর্নার ছিল সবসময় চোখে পড়ার মতো। আর এসব কারণেই মূলত অন্তর্বর্তী সরকারের সাথে এনসিপির দূরত্ব বাড়তে থাকে, যা তাদের সাম্প্রতিক নানা বক্তব্যে উঠে এসেছে। তবে পতিত স্বৈরাচারী শক্তি যাতে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, পাশাপাশি তৃতীয় কোনো পক্ষের যে কোনো দুর্বিসন্ধি মোকাবেলায় শুধু সরকার নয়, যে কারো পক্ষে থাকবে তারা, এমন প্রতিশ্রুতি ও অঙ্গীকার রয়েছে এনসিপি নেতাদের। মূল দায়িত্ব ভুলে বড় একটি দলের মর্জি মাফিক সব কাজ করছে সরকার, এমন অভিযোগও এনসিপির। কিন্তু অধিকাংশের ক্ষেত্রে আমরা এখন যে জিনিসটা দেখছি যে কোন দল ক্ষমতায় আসতে পারে এই নিয়ে সেই দলের সাথে একটু বেশি উঠা বসা, একটু বেশি আলাপচারিতা এবং তাদের পক্ষে বা তাদের দাবি যে জিনিসগুলো ওই দিকে ঝুঁকে পড়া, এই আচরণটা আমরা কিছু কিছু উপদেষ্টাদের মধ্যে দেখতে পাচ্ছি। আর ওই সেভ এক্সিট মৃত্যু, এটা তো আমাদের সবার জন্যই প্রযোজ্য। আমরা যতই যেই দায়িত্ব ছেড়ে আরেক জায়গায় যাইতে চাই, আরেকটা দায়িত্ব আবার কাঁধে এসে ভর করে। আপনারা ব্যক্তি জীবন নিজেই চিন্তা করেন না, তো দিন শেষে তখনই সেভ এক্সিট হয়, যেটা আমরা মনে করি, যেটা হচ্ছে যখন আমরা পৃথিবী ছেড়েই চলে যাই। এছাড়া লন্ডন বৈঠক নিয়েও প্রশ্ন রয়েছে তাদের। গুম খুনের সাথে জড়িতদের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় ক্ষোভ। নির্বাচনের আগে জুলাই সনদের আইনি স্বীকৃতি দেয়া না হলে বিপ্লবে জড়িত সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এমন আশঙ্কা তাদের। এই যে মাতাউল্লাহ, বাংলা এডিশন।